ইউপি চেয়ারম্যানের 18,000 টাকা বেতনের এক কর্মচারীর অ্যাকাউন্টের লেনদেন 5,000 কোটি টাকারও বেশি, আর নামে বেনামে চেয়ারম্যানের 25,000 কোটি টাকা। ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে সাইবার জগতের দানব পুলিশ কর্মকর্তা তৎকালীন সাইবার পুলিশের এডিসি নাজমুল। ফেসবুকে হাসিনা বিরোধীদের খুঁজে খুঁজে এনে মামলা দেয়াই ছিল যার কাজ। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এমন একজন ইউনিয়ন চেয়ারম্যানকে যার গদি ঘরে 18,000 টাকা বেতনে চাকরি করা কর্মচারীর অ্যাকাউন্টেও লেনদেন হয় 5,000 কোটি টাকারও বেশি, আর চেয়ারম্যানের নিজের অ্যাকাউন্টে লেনদেন যেন পাহাড় সম, প্রায় 25,000 কোটি টাকা। সেই চেয়ারম্যান আবার একসময় 12,000 টাকা বেতনে ব্যক্তিগত সহকারীর কাজ করতেন 2,500-এর সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর। পরবর্তীতে সেই এমপির ক্ষমতা বলেই হয়েছেন নারায়ণগঞ্জের 2,500-এর স্বঘোষিত ভূপতি। তিনি ব্রাহ্মণডি ইউনিয়নের 3 বারের সাবেক চেয়ারম্যান লাক মিয়া। তবে অভিযোগ রয়েছে এত সব সম্পদের বেশিরভাগই তিনি বিভিন্ন সময় দখল করেছেন। নিজ বাড়িতে ঢুকেই যেন চোখের পানি আর ধরে রাখতে পারলেন না মধ্যবয়সী নারী পারভিন আক্তার। প্রায় 3 বছর পর কোনো ধরনের ভয় ডর বা বাধা বিপত্তি ছাড়াই তিনি ঢুকতে পারলেন নিজ হাতে গড়া এই বাড়িতে। চাপা কষ্ট আর আনন্দের কান্না ছুঁয়ে গেল তাকে। এক পর্যায়ে যেন চোখের পানি আর বাঁধ বাঁধছে না। কেমন লাগে বলার মতো কোনো কারণ নাই, বলতে পারি না। পারভিনের সারা জীবনের স্বপ্ন ছিল নিজের একটা বাড়ি হবে, আর সেই বাড়িতে পরিবারের সবাইকে নিয়েই থাকবেন। তাই দিনরাত এক করে মশারি কারখানা আর ম্যাস বাড়িতে রান্নার কাজ করে নিজের একটি বাড়ি নির্মাণ করেছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আমি অনেক খাটছি, দৈনিক আপনার 100-150 পিস মশারি সেলাইছি। তবে এটি যেন কাল হয়ে দাঁড়ায় তার। শকুনি নজর পড়ে তখনকার প্রতাপশালী এক আওয়ামী লীগ নেতার। তারপর থেকেই পারভিনের জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার। যেন তামিল সিনেমাকেও হার মানায় পারভিনের বাড়ি দখল নিতে সেই আওয়ামী লীগ নেতা ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারের মাত্রা। আর কিছুদিন থাকলে কারো বাড়ি থাকলো নইলে আমি গেছি গ্রাম থেকে অনেক ফুলা বানায় হামলা করতো। আফজলি নিজে হুমকি দিত, তারপরে লাক মেয়ে হুমকি দিত। সোজা কথা বলার মতো না, আমরা নারী মানুষ বলতে পারতেছি না কী যে করতো। এর জন্য বাড়ি ফেলায় ডাক্কা ফেলে দিত, গেট লাগাই দিত, গেট ভাঙচুর করতো। আয়া কেসি গেট লাগাইছি, কেসি গেট মনে করেন 6 ঘন্টা ভেঙে লাইছে। অনেক পোলা বানাইতো মাঠে, অনেক পোলা বান, মানে মুখের ভাষা কথা কম যদি না করতাম বা কোনো কথা কইতাম বা উল্টাপাল্টা কথা কইতাম তাহলে পোলা বানায় হামলা করতো। বলতে পারতেছি না, এটা আর বলার মতো কোনো ভাষা নেই। তোমরা ভিতর থাকো, তো যখন পোলা বানায় আড্ডা মাড্ডা মারতো। সিনেমার মতোই একজন নেতা ও গুন্ডাদের চরিত্রে আবর্তিত হয় 2,500-এর ব্রাহ্মণডি ইউনিয়নের 3 বারের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের ক্ষমতাধর নেতা লাক মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা আফজাল ও ছাত্রলীগ যুবলীগ। দিনে বাড়িঘর ছাড়ার হুমকি আর রাতে পরিবারের নারীদের ওপর অত্যাচার। গা শিহরে ওঠার মতোই সেসব ঘটনা। জোর করে ঘরেই বসাতো মদের আসরও। প্রতিবাদ করলেই নেমে আসতো নির্মম নির্যাতন, যেন আইয়ামে জাহিলিয়ার যুগ। তখন আমার 2 মেয়ে ওখানে রাখে আমি বাড়াতে তালামাইরা, তারপরে এখানে থাকতাম আমার আব্বু আর আমি, ছেলে ভাই বোন পোলার বউ সব এক রুমে রাখে আমি প্রায় 1 বছর বন্ধু তালা মাইরে বাইরে, তারপর আমি ওই রুমে থাকতাম, সব খালি রাখতাম ভয়ের ছোড়ে। তো আসলে কী করতাম, গেট খুলে দিতাম, খুলে দিলে মটর তাবিজিবি এগুলো যদি খায় তো ওইখানে থাকার মতো কোনো জায়গা থাকে না, কারণ ওষাক্কা মেয়ে ওষাক্কা বউ। তারপর আমি বাধ্য হইয়া কী করলাম যে ভাই থাক আমি জায়গা কি করবো, আয় কোনো কথা বলার কোনো বাও নাই তো, থানা তো বাও কথা নাই। আপনি থানা দিয়ে কথা বলবেন, সেই থানার ভিতরে মনে করেন এর নাম রইলে এই যান 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 সময় নেই, পড়া আসেন। এত নির্যাতনের পর অবশেষে নিজ বাড়িটি লাক মিয়াকে ছেড়ে দিতে বাধ্য হন পারভিন।
এখানেই ক্ষান্ত হননি, এক রাতেই দখল করে নেন আশপাশের যত জমি। ছোট ছোট বাউন্ডারিগুলো গুড়িয়ে দিয়ে চারদিকে তুলে দেন আলাদা এক সীমানা প্রাচীর। মাঝখানে টানানো হয় লাখ মিয়ার ভাই ভাই স্পিনিং মিলের একটি সাইনবোর্ড। এই জায়গাটা ছিল জাহেরউদ্দিন সরকারের, এই জায়গাটাও জাহেরউদ্দিন সরকারের। এই যে এটা দেখেন, এটা হলো এতিমখানার জায়গা, মর্তুজাবাস এতিমখানার জায়গা। এই জায়গাটা হলো মর্তুজাবাস মাদ্রাসার জায়গা। এরা কারোর কিছু না বইলা এক রাত্রে একদম তামিল ছবির মতো স্টাইল কইরা রাত্রে গেলে আপনারা কেউ কেউ প্রাচীর ছিল, যার যার সীমানা ছিল সব উচ্ছেদ করলেছে এক রাত্রে। ওই যে ওইখানে একটা চুয়ারি ঘর ছিল, যাত্রাবাড়ি এক ভদ্রলোকের বাড়ি ছিল, এইটাও এক রাত্রে সব নিচে গাছটা যা আছে পানির কলটা সহ উড়াই নিয়ে গেছে গা। মিটার, বিদ্যুৎ লাইন, খুঁটি টুডি যা আছে সব উড়াই নিয়েছে এক রাত্রে। এরা মোট 10-12 রাত্রে কাজ করছে। এই 10-12 রাত্রে কাজের মধ্যে একদম ক্লিয়ার করেছে। নেক্সট টাইমে যে আশেপাশে যে বাড়িঘর যারা ছিল এরা সব হলো আপনার মুন্সিগঞ্জের লোক, বেশিরভাগই মুন্সিগঞ্জের লোক। এরা তো বাইরের লোক, এরা ভয় পায়। এই যে জায়গা এগুলি সব ছাইরা দিচ্ছে ভয়ে। এদেরকে আলটিমেটাম দিচ্ছে আমাদের 2024-এর, এই 2024 জানুয়ারি ফেব্রুয়ারিতে আলটিমেটাম দিচ্ছে যে তোরা এত দিনের মধ্যে এই বাড়িঘর ছাইরা চলে যাবে, আমার এতটুকু জায়গা লাগবো, এতটুকু একটা সীমানা নির্ধারণ করে দিছে। এই জায়গাটুক লাগবো, শিল্প কারখানা করব। এই জমিটা আমাদের গ্রামের এক মুরব্বী বৃদ্ধ লোক, উনি জমিটা এক রাত্রেই আপনার দিয়ে বাউন্ডারি করছে। এখানে কেউ কিছু তাকে প্রতিবাদ করতে পারতো না? প্রশ্নই আসে না প্রতিবাদ করবো, তাদের সামনে এসে দাঁড়াইতে পারবো নাকি? এই এলাকার যুবলীগ, ছাত্রলীগ, আফজালের সমন্বয়ে আফজাল গ্রুপ, এরা সবাই পাইপ টাইপ দা দেশীয় অস্ত্র নিয়ে সবসময় মহড়া দিত। এই এলাকাবাসী আপনি জিগাইতে পারেন এলাকাবাসীর কাছে এরা যে কত নির্যাতন করছে এলাকার লোকে। একই সাথে চাপ দিতে থাকেন পাশের বাড়িওয়ালাদেরও, ছেড়ে দিতে হবে বাড়ি। রাজি না হওয়ায় তাদের ওপরও চলে নির্যাতন। হামলা করা হয় মাঝে মধ্যেই, এমনকি ভেঙে ফেলা হয়েছিল এই বাড়িরও সীমানা প্রাচীর। এই বাসা বাড়ি তো অনেক হামলা মামলা করছে। মনে করেন আমাদের রাত্রেবেলা মানে এই পোলাপান দিয়া মনে করেন দাও নিয়ে এমনি কুপাকুপি করতো, বলতো যে এই বাড়ি ছাইরা কবে যাইবা, না হয় তোমাদের সাথেই বালি ফালাই দিমু, মাটি ফালাই দিমু, মাইরা ফেলামু, মানে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করতো। ইটের বাউন্ডারি ছিল ওই যে আমাদের ওই পাশে, ওইটা বাইঙেই ফেলাইছে। এই যে ওই ইট এগুলা আইনা রাখছি, আরও মানুষের নিয়ে গেছে। মহিলা মানুষ বাসায় থাকি, এমনি তো মনে হয় শত শত লোক আইসা মনে হয় হামলা মামলা ভাঙচুর এগুলা করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ 2500-এর এমন কোনো জায়গা নেই যেখানে লাখ মিয়ার অপকর্মের কালো থাবা পড়েনি। তৎকালীন আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবুর একসময়কার ব্যক্তিগত সহকারী ছিলেন এই লাখ মিয়া। তাই সরকার, প্রশাসন, এমনকি এমপি সবই ছিল লাখ মিয়ার পকেটেরই লোক। সেসব প্রভাব কাজে লাগিয়েই লাখ মিয়া গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। একরের পর একর জমির ওপর গড়ে তুলেছেন একের পর এক শিল্প প্রতিষ্ঠান। একসময় 12,000 টাকা বেতনের চাকরি করা লাখ মিয়া বনে যান এই এলাকার অঘোষিত ভূপতি। তবে অভিযোগ আছে এসব মিল কারখানার বেশিরভাগ জমি নাকি দখল করে নিয়েছেন তিনি। 2500 যে এমপি, এই এমপির ছত্রছায়া লাখ মিয়া বিশাল যুবলীগ, ছাত্রলীগ এই ধরনের এই লোকজন দিয়া সে একটার পর একটা জমি দখল করছে। এই সবটি জমিন আছিল এই মালিকানা, ছোট ছোট আর কি, 3 কাঠা 4 কাঠা 5 কাঠা এভাবে জমিন ছিল। ওই মানুষের ভয়ভীতি দেখায়া মানে ওই টাকা পয়সা না দিয়ে একবার দেখেন বিশাল করে বাউন্ডারি দিয়ে লিছে। এটাতে একক মালিকের না, এটা সবার 5 কাঠা বহিরাগত লোকজন ছিল আর কি। একটা দখল করতো, আর অনেকে ওই রাত্রে এসে হামলা টামলা করতো, ওই হারা বাড়িঘর ছাইরা পলাইতো আর কি। এই ওনার টার্গেট ছিল পুরো এই এরিয়া সব নেওয়ার আর কি, বুঝছেন। উনি তারপরে ওনার আওয়ামী লীগের সময় শেষ, উনি আর পারে নাই। পরিবর্তিত পরিস্থিতিতেও এতটুকু আঁচড় পড়েনি লাখ মিয়ার ক্ষমতায়। সেসব অনুসন্ধান করতেই যেন চোখ কপালে ওঠার উপক্রম। অভিযোগের পাহাড় জমলেও সরাসরি ক্যামেরায় কথা বলার সাহস নেই কারোরই। লাখ মিয়া সম্পর্কে খোঁজ খবর নিতে তার এলাকা ব্রাহ্মণঠি ইউনিয়নে গেলে সেখানে তার বাহিনীর লোকেদের কড়া নজরদারি আমাদের ওপর। সেখানে চোখে পড়ে লাখ মিয়ার প্রাসাদসম বাড়ি নির্মাণ করছেন গ্রামে। বাড়ির সামনে বাংলাভিশনের টিম দেখেই আমাদের চারপাশে সজাগ দৃষ্টি তার বাহিনীর। স্থানীয়রা কেউ কেউ ভয়ে মুখ না খুললেও আমাদের হাতে এসেছে লাখ মিয়ার নানা অপকর্মের তথ্য প্রমাণ, যা নিয়ে কাজ করেছে দুর্নীতি দমন কমিশন, দুদকও। কি নাই লাখ মিয়াদের! মার্কেট, স্পিনিং মিলস,
ফিশারিজ এবং ল্যান্ড প্রপার্টিজের ব্যবসাসহ ১৯টি প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে। এর মধ্যে ভাই ভাই স্পিনিং মিলস, এনআরবি টেক্সটাইল মিলস লিমিটেড, লথিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাক স্পিনিং মিলস লিমিটেড, আবদুল্লাহ প্রিন্টিং শাড়ি, ড্রিমলাইন হোল্ডিংস লিমিটেড, ভাই ভাই প্লাজা উল্লেখযোগ্য। এসব প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই লাক মিয়া ও তাদের পরিবারের লোকজনদের নামে। এছাড়াও তাদের কর্মচারী ও আত্মীয় স্বজনও এক এক কোম্পানির অংশীদার। দুদকের এক অনুসন্ধানে লাক মিয়ার পরিবারের নামে বেনামে প্রায় ১,০০০ বিঘা জমিরও সন্ধান মিলেছে, যার বেশিরভাগই সরকারি সম্পত্তি কিংবা জোর করে দখলে নেয়া। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত সব জমি ইন্ডাস্ট্রির আড়ালে লাক মিয়ার বিপুল পরিমাণ মানি লন্ডারিংয়ের তথ্য পেয়েছে দুদক। নামে বেনামে গড়া এসব প্রতিষ্ঠানের মাধ্যমে লাক মিয়া গেল ১৬ বছরে ২৫,০০০ কোটি টাকার লেনদেন করেছে, আর এসব টাকার কোনো তথ্যই আয়কর নথিতে উল্লেখ করা হয়নি। এ পর্যন্ত শুধু লাক মিয়ার নামেই ব্যাংক হিসাবের সন্ধান মিলেছে ৪৯টি। তার স্ত্রীর নামে ১৪টি অ্যাকাউন্টে ২৩০ কোটি ৪৭ লাখ টাকার লেনদেনের তথ্য মিলেছে। তার বড় মেয়ের নামেও ১৪টি। এমনকি তার গদিঘরের কর্মচারী মহসিন মোল্লার নামেও মিলেছে ১৪টি ব্যাংক হিসেবে ৫,১০০ কোটি ৪১ লাখ টাকার লেনদেনের তথ্য। আর এই মহসিন মোল্লাকে দেখানো হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালক ও এনআরবি স্পিনিং মিলের এমডি হিসেবে, যা কিনা জানতেনই না মহসিন বা তার পরিবারের কেউই। একটু খটকা লাগে মহসিন মোল্লাকে নিয়ে। একজন পিয়ন বা গদিঘরের কর্মচারী কিভাবে ৫,০০০ কোটি টাকার লেনদেন করতে পারে? এরই সূত্র ধরে আমরা যাই মহসিন মোল্লার বাড়ি ২৫০০-এর ছোট মনোহরদী গ্রামে। দেখা যায় একটি একতলা ইটের বাড়িতে থাকেন মহসিন ও তার পরিবার। বাড়িতে মহসিন মোল্লাকে না পেলেও কথা হয় তার স্ত্রী ও তার অটো চালক চাচার সাথে। মহসিনের এত টাকার লেনদেনের কথা শুনে অনেকটা আকাশ থেকে পড়ার উপক্রম তাদের। তারা বলছেন, মহসিন মোল্লা অনেকদিন ধরেই লাক চেয়ারম্যানের সাথে তার কর্মচারী হিসেবে কাজ করেন। তিনি কোনো কোম্পানির মালিক নন, আর তার অ্যাকাউন্টে এত টাকাই বা এলো কিভাবে সেটাও কোনোভাবেই বুঝে আসছে না তাদের। স্যার কি তো আমার বাইরে লয়ে দিছিল চেয়ারম্যানের আন্ডারে, তো চেয়ারম্যানে কী করছে না করছে চেয়ারম্যান কইতে পারবে, কিন্তু আমরা হ্যাঁ কইতে পারতো না, আর হ্যাঁ পরিবার কেউ এনে কইতে পারতো না। হ্যাঁ তাকে গদি থাকে, হ্যাঁ থাকে না, হ্যাঁ তাকে কালীবাড়ি গদি আছে, গদি থাকে সারাদিন। এইটা আমরা সঠিক কইতে পারবো না। এটা আমরা যেটা আমরা এইটা ২০,০০০ না ৩০,০০০ ৫০,০০০ এগুলো আমরা কই যেতাম না, এটা আমরা জানি না। মনে করেন আরো ২-৩ বছর আগে ২০,০০০ টাকা বেতন দিছিল। সেখানে থাকা অবস্থায় দেখা হলো লাক মিয়ার মাধ্যমে নির্যাতনে ঘর হারানো এক ব্যক্তির সাথে। তবে এত নির্যাতনের শিকার হলেও এখনও তার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ তিনি। ইঙ্গিত দেন শুধু ২৫০০ রূপগঞ্জেই নয়, ঢাকা, নরসিংদী, পূর্বাচলেও রয়েছে তার জমি প্লটের ছড়াছড়ি। দুদকের অনুসন্ধানেও বেরিয়ে এসেছে লাক মিয়ার প্রায় ১,০০০ বিঘা জমির খোঁজ। ব্রাহ্মণধী ইউনিয়নের মারুয়াদি, মুরালদি, লস্করদি, মূলপান্দি, যাত্রাবাড়ি, দীঘলদি, উজান গোবিন্দ, বিনাইচর, ছোট মনোহরদী সহ ১৪টি মৌজায় ৯১ একর ৫৯%, ৩৫ অযুতাংশ এবং ২৫০০ পৌরসভার মধ্যে থাকা কামরাঙ্গীচর, ২৫০০ ও ঝাউগাড়া মৌজায় ১৭ একর ৯৬%, ২১ অযুতাংশ জমির প্রমাণ এবং তথ্য রয়েছে। এছাড়াও বাড্ডা, খিলক্ষেত সহ রাজধানীর অভিজাত এলাকায় একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্রায় ১৫০ কাঠা জমি রয়েছে। বসুন্ধরার আবাসিক এলাকায় বি ব্লকের ৮ নম্বর রোডের ৬ তলা বিশিষ্ট অভিজাত বাড়িরও সন্ধান মিলেছে। পূর্বাচলে গিয়েও যেন চোখ কপালে ওঠার মতোই স্থানীয়দের মুখে মুখে লাক চেয়ারম্যানের জমির বিবরণ। প্রশ্ন হলো, এত এত অপরাধ করেও এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকে কিভাবে? কিছুদিন আগে বৈষম্য বিরোধীদের মামলায় আটক করা হয় লাক মিয়াকে। তবে ২০২৩ সাল থেকে সাজাপ্রাপ্ত আসামি তিনি। তারপরও থানা পুলিশ নিয়েই এই সাজাপ্রাপ্ত আসামি ঘুরছিলেন নির্বিঘ্নে দোর্দণ্ড প্রতাপের সাথে। তবে প্রশ্ন থেকে যায়, একজন এমপির, সাবেক পিএস আর সাবেক ইউপি চেয়ারম্যানের যদি এত এত সম্পদের পাহাড় তৈরি হয়, তাহলে আওয়ামী লীগের সেই এমপি আসলে কত অবৈধ সম্পদ আর টাকার মালিক? সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। এবার তুলে ধরব পুলিশের এক কর্মকর্তাকে, যিনি আওয়ামী পুলিশের
সাইবার কিং হিসেবেও পরিচিত ছিলেন। হারুন মনিরের মতো ডিবি পুলিশের আরেক দানব ছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের তৎকালীন এডিসি নাজমুল ইসলাম। শুধু বিএনপি জামাতপন্থী কোনো আইডি লাইক কমেন্ট দেওয়ার অপরাধেও অনেক মানুষকে ধরে এনে নির্যাতন করেছেন এই পুলিশ কর্মকর্তা। আছে নারীর ফেসবুক আইডি দিয়ে ফাঁসানো সহ অহরহ অভিযোগ। সম্মানিত ব্যক্তিদের ধরে এনে সাইবার বুলিংয়ের মামলা সাজিয়ে হেনস্থাও করতেন নাজমুল। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শাস্তির পরিবর্তে এই নাজমুল বাগিয়েছেন পদোন্নতি। 2022 সালের 22 নভেম্বর ঢাকা থেকে দিল্লিগামী একটি বিমানে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে 6 মাস বয়সের এক শিশু। কেবিন ক্রু তাৎক্ষণিক মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে এগিয়ে আসেন ওই ফ্লাইটেরই যাত্রী ডাক্তার আহমেদ জুবায়ের। তাৎক্ষণিক চিকিৎসায় সে যাত্রায় বেঁচে যায় সেই শিশুর জীবন। বিমানে শিশুর জীবন বাঁচানোর এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে সর্বত্র। সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে ডাক্তার আহমেদ জুবায়েরের সুনাম, হয়ে পড়েন ব্যাপক জনপ্রিয়। সেই জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়ায় উদীয়মান তরুণ এই চিকিৎসকের জন্য। আমি তো ডিবি অফিসে ওই দিন প্রচন্ড অপমানিত হইলাম। আমার কি অপরাধটা ছিল? আপনি আমারে কিভাবে আপনি সাইজ করুন ভাই? বললাম তো মামলা আজকে নিব। এই ঘটনার কিছুদিন পরেই আহমেদ জুবায়ের দেখতে পান তার নাম ব্যবহার করে কেউ একজন ফেক ফেসবুক আইডি পরিচালনা করছে। অনুসন্ধান করে তিনি বের করেন এর মূল হোতা তারই সাবেক স্ত্রীর বান্ধবী এবং তারই প্রতিবেশী ফারজানা সাকি। এই ঘটনায় ফারজানার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন ডাক্তার জুবায়ের। এতে ক্ষুব্ধ হন ফারজানা। নিজেকে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের বান্ধবী দাবি করে হুমকি দিতে থাকেন বাদীকে। এক পর্যায়ে মন্ত্রীর অনুরোধে ডাক্তার জুবায়েরকে ঢাকার মিন্টো রোডের কাউন্টার টেরোরিজম ইউনিটে ডেকে আনেন পুলিশের বিশেষ এই সংস্থাটির তৎকালীন ডেপুটি কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম। সেই থেকে ডাক্তার জুবায়েরের জীবনে নেমে আসে এক অন্ধকার জীবন। আমি যখন দেখতে পারলাম যে আমার নামে একটা ফেক আইডি খুলে আমাকে ডিফেমেশন করার চেষ্টা করতে হচ্ছে বা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে, তখন আমার লয়ারের মাধ্যমে আমি দুজনকে একটা লিগ্যাল নোটিশ দেয়। এর মধ্যে মন্ত্রীর বান্ধবী ফারজানা সাকিকে একটা লিগ্যাল নোটিশ দেওয়া হয় এবং তার নামে একটা জিডিও করা হয় বরুড়া থানায়। জিডি নাম্বার হলো 318। এটা হলো আপনার 6 ডিসেম্বর 2022-এ তার নামে একটা জিডিও করা হয়। তখন সে মন্ত্রীকে জানায়, মন্ত্রী মুস্তফা জব্বরকে জানায়। জব্বার সাহেবকে জানানোর পরে যেটা হয়, উনি ডিবির এডিসি নাজমুলকে ফোন দেয়। ফোন দিয়ে বলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এখন আমি দেশে ফেরার পরে তারপরে এডিসি নাজমুল আমাকে তার অফিসে ডেকে নেয়। ডিবিতে যাওয়ার পরে নাজমুল তারপরে ওই সাকি সহ আমাকে একটা রুমের ভিতর নিয়ে যায়। ওখানে সাকি সহ সে আগেই কথা বলতে ছিল, পরে আমাকে রুমের ভিতর ডাকায় নেয়ার পরে আমাকে নানা প্রশ্ন করে, ইন্টারোগেশন করার এক পর্যায়ে তার স্টাফকে দিয়ে সে একটা কালো লম্বা লাঠি নিয়ে আসে। লাঠি নিয়ে আসার পরে সে কিছুক্ষণ লাঠি মানে হাতে ঘোরাফেরা করে লাঠি। এক পর্যায়ে সে ওই লাঠি দিয়ে আমাকে ভয়ঙ্করভাবে সে নির্যাতন করে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং ওই মন্ত্রীর বান্ধবীকে সেটার ভিডিও করতে দেয়। সে বাজে বাজে শব্দ, বাজে বাজে কথা বলে, খুবই আক্রমণ করে। তারপরে আমাকে 8 ঘন্টা পরে এবং ওই সাকির কাছে সে আমাকে, আমি কোনো অন্যায় না করার পরও সাকির কাছে আমাকে মাপ চাইতে বাধ্য করে এবং সাদা কাগজে মুসলেখা রাখে যে সাকিকে নিয়ে যদি আমি কখনো কোনো কথা বলবো না, কোনো অভিযোগ দিব না। পরের দিন সকালে নাজমুল আবার আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে আরি ওকে, মানে সে মজা নেওয়ার জন্য ফোন দেয় যে আগের দিন আমাকে সে মারছে, এভাবে অ্যাসল্ট করছে, এখন বলে আরি ওকে। আমি বলছি নো, আই এম নট ওকে। আপনি আমার সাথে যা যা করছেন, আমাকে যেভাবে অ্যাসল্ট করছেন, যেভাবে অপমান করছেন, লাঞ্ছিত করছেন, আমি তো এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তখন সে আমাকে থ্রেট দেয়, বেটা তোকে আমি কী করছি, তোরে মামলা দিয়ে সাইজ করবো। আমি বলছি আপনি আমাকে কীভাবে সাইজ করবেন? আমি তোকে মামলায় আটকাবো এবং সাইজ করবো। ওই জিনিসটা, ওই কল রেকর্ডটা আসলে আমার জীবনের জন্য একটা ভয়ঙ্কর অধ্যায় নামায় নিয়ে আসছে। আমি এটা রেকর্ড করছিলাম। ফোন নাজমুল সামা ওকে ম্যানিপুলেট করে বাদী হিসাবে এন্ট্রি করে একটা মিথ্যা মামলা আমাকে ফাঁসাইয়ে দেয়। তারপরে সে প্ল্যান করে আমাকে অ্যারেস্ট করে ডিবিতে নিয়ে যায়। ওখানে আমাকে সে 24 ঘন্টা আপনার আটকায় রাখে এবং আমাকে ওখানে নেওয়ার পরে সে আমাকে দেখেই সে মানে তেড়ে আসার পরে বলে তোর এত বড় স্পর্ধা, তুই এডিসি নাজমুলের কল রেকর্ড করস, তোর হাড্ডিয়ার মাংস আলাদা করে ফেলবো। তারপরে ওখানে সে আরেকটা অফিসারকে পাঠায়, ওর নাম ছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার তুহিন। সে এসে বলতেছে আপনি তো সিলেট মেডিকেলে পড়ছেন? হ্যাঁ। বলছে আপনি তো জামাত, আপনি তো শিবির, এগুলো বলে আমাকে ট্যাগ করার চেষ্টা করে এবং এক পর্যায়ে সে ওখানের যারা জুনিয়র অফিসার ওদেরকে বলে যে সিলেট মেডিকেলের ছাত্রলীগের ফোন দাও, খোঁজ খবর লাগাও, এই ডাক্তারের পলিটিক্যাল ভিউ কি এটা জানো, যদি কোনোভাবে জানো
তাহলে তার ইচ্ছা মতো সাইজ করো, হ্যাঁ, হাড্ডি ভাঙ্গা ফেলো পিটায়, এইভাবে এইসব কথা বলে মানে আমাকে টোটালি প্যানিক করে ফেলে। এখানেই শেষ নয়, ডাক্তার জোবায়েরকে ফাঁসাতে প্রতিনিয়ত নতুন নতুন গল্প বানাতে থাকেন নাজমুল। ভুয়া মামলা আর গ্রেফতার নির্যাতনের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার ছড়িয়ে পুরো ধ্বংসের দিকে ঠেলে দেন জোবায়ের পরিবারকে। আসলে সে মানে এমনভাবে কি নিউজ করাইছে পত্রিকায় যে ডাক্তার প্রেমিকার নগ্ন ছবি ছড়াই দিতেছে ডাক্তার জোবায়ের, ডাহা একটা মিথ্যা অভিযোগ দিয়ে সে আমাকে ফাঁসাই দিয়েছে। আমার দাদা একজন রিনাউন্ড মানে ইসলামিক স্কলার ছিলেন, আলেম ছিলেন, সবাই ওনাকে চিনি। এখন আমি যখন এটা ভাবি যে মাওলানা আব্দুল মান্নানের নাতি, হ্যাঁ, পর্নোগ্রাফি করছে, এই জিনিসটা ভাবলেই আসলে না আমার মনে হয় যে আমি এখনই মরে যাই অপমানে, মানে লজ্জায়। হ্যাঁ, এইভাবে আসলে এডিসি নাজমুল আমার উপরে ভয়ঙ্কর জুলুম করে গেছে। এখন আসলে আমি এডিসি নাজমুল হলো আসলে মানে আওয়ামী জাহিলিয়াতের একটা দানব, আমি তাকে বলবো। এতক্ষণের গল্প একজন জোবায়েরের হলেও নাজমুলের নির্যাতনের শিকার মানুষের সংখ্যা 1-2 নয়। শুধু তার দৃষ্টিতে অপরাধী কোনো ব্যক্তির ফেসবুক বন্ধু হওয়া বা আওয়ামী বিরোধী পোস্টে লাইক কমেন্ট করার অপরাধেও অনেকের জীবন দুঃসহ করে দিয়েছিলেন এই এডিসি নাজমুল। ও হলো মানে একটা ছেলেকে অ্যারেস্ট করছে, সে ছেলেকে অ্যারেস্ট করার পরে ওর ফ্রেন্ড লিস্ট থেকে আমাকে দেখছে যে আমি ওর ফ্রেন্ড লিস্টে আছি। তা বলা নাই কোয়া নাই, ওর টিম পাঠায় ও আমাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে প্রথমে রাখছিল হইতেছে আপনার রমনা থানাতে, ঠিক আছে, রমনায়, হ্যাঁ, রমনাতে। তারপরে হচ্ছে মিত্র রোডে নিয়েছিল, নেওয়ার পরে ওইখানে আমাকে বলতেছে যে তুই কি ওকে চিনিস? আমি বলছি না, আমি তোকে চিনি না। কয় তোর ফেসবুক ফ্রেন্ড? আমি কই দেখেন ফেসবুক ফ্রেন্ডে তো মানুষ কত না কাউকে অ্যাড করে, কিন্তু ওকে তো আমি চিনি না। কয় তুই এর সাথে জড়িত। অভিযোগ হইতেছে যে আমি সরকার বিরোধী বিভিন্ন পোস্টে লাইক দেই, শেয়ার দেই। তুই অমুকের লেখায় শেয়ার দিলি কেন? অমুকের পোস্টে লাইক দিলি কেন? যারা করতেছে তারা তো সব খারাপ লোক, তাদের খারাপ লোককে তোর ভালো লাগলে কেন? আমি যে দেখেন এরা তো সত্য ন্যায়ের কথা বলছে, দেখে তার পোস্টে একটা লাইক দিছি, এটাই কি আমার অপরাধ? একটা লাইক দিলে কি আর এমন হয়? তুই এটা পছন্দ করছিস মানে তুইও এর সাথে। আমাকে এই টর্চারিং করার পর সেটা মানে মামলা দিয়ে দিল। দেওয়ার পর মনে করেন যে এইরকম আমি প্রায় মামলাটা প্রায় মানে বহুদিন টানছি। আমি প্রায় এটা খারাপ পাইছি রিসেন্টলি, এই সরকার যাওয়ার কিছুদিন আগে ক্লাস পাইছি। ইনি মোহাম্মদ ওয়াসিম। টাঙ্গাইলের এই যুবক থাকেন কাতারে। তার অভিযোগ রাজধানীর একটি কলেজে পড়ুয়া তার প্রেমিকাকে অনৈতিক কাজে বাধ্য করতেন এডিসি নাজমুল। এ নিয়ে প্রতিবাদ করায় ওয়াসিমকে নানান হয়রানির পাশাপাশি ইন্টারপোল দিয়ে গ্রেফতার করান এডিসি নাজমুল। এক পর্যায়ে আমার কাছে স্বীকার করে যে উনি তো আমাকে মাঝে মাঝে ডাকে এখানে সেখানে যাইতে, মানে একটা অন্যরকম একটা সম্পর্ক আর কি, যেটা মানে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন, মানে অন্যরকম একটা সম্পর্ক তার সাথে। সে ফোর্স করে তারে নিয়ে যায় এখানে সেখানে, তাকে ফোন করে তাকে নিয়ে যায়, আড্ডা দেয়, হোটেলে যায়, একবার হোটেল রাজমণিতেও গেছে। তো এক পর্যায়ে আমি এর মেয়ের যে ভাইকে নক করি তাকে আমি বিস্তারিত বলি, ইভেন কি তার আম্মাকেও আমি বলি ফোন দিয়ে। এই খবর নাজমুলের কান পর্যন্ত পৌঁছায় যে আমি বলছি ওদের বাসায় যে এটা নাজমুল ওর সাথে এটা করে। সে আমাকে ফোন করে যে তুমি কেন এটা বলছো, তোমার কাছে কোনো প্রুফ আছে কিনা? আমি সব ভয়েস রেকর্ড সব দেখাইছি। তারপরে উনি আমাকে আমার উপর ক্ষিপ্ত হয়ে বর্ষাকে দিয়ে বাদী হয়ে আমার নামে একটা সাইবার ক্রাইমের মামলা দেয়। তখনও আমি কাতারি। সাইবার ক্রাইমের মামলা দেওয়ার পরে ইভেন শুধু মামলা দিয়েই সে ক্ষিপ্ত হয়নি, শুধু মামলাই না যে সাইবার ক্রাইমে একটা মামলা দিয়েছে, ওকে আমি দেশে যাওয়ার পরে আমার একটা শাস্তি হবে, তাই না। সে মামলা দেওয়ার পরে সে ইন্টারপোলের মাধ্যমে ওয়ারেন্ট ইস্যু করছে। ইন্টারপোলের মাধ্যমে ইস্যু করার পরে আমার কাতারে এখানে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, 4 দিনের মতো আমাকে রাখা হয়েছিল। 4 দিন পরে আমাকে কোর্টে ওঠায়। তখন আমি তাদেরকে বিস্তারিত বলি যে আমার সাথে এটা ঘটছে, এটা সম্পূর্ণ ভুয়া, একদম ভিত্তিহীন একটা মামলা। সে পর্যায়ে আমাকে তারা ছেড়ে দেয় এখানে। তারপরে 2019 সালে আমার আম্মা মারা যায়। আমি দেশে যাইতে পারিনি, কারণ আমার ওইটা ইন্টারপোলে অলরেডি তারা দিয়ে রাখছে, ওইটা তারা রিমুভ করে নাই। তারপর আমার মার চেহারা আমি দেখতে পারিনি। তারপর 2022 সালে আমার বাবা মারা যায়, আমি তার লাস্ট চেহারাটাও আমি দেখতে পারিনি।
আওয়ামী লীগের সময় ক্ষমতার এত অপব্যবহারের অভিযোগ থাকলেও 5 আগস্টের পর নিজেকে বিএনপি সাজিয়ে পদোন্নতিও বাগিয়ে নিয়েছিলেন এডিসি নাজমুল। তারপর আবারও হয়রানি করতে থাকেন তার পূর্বের সাজানো আসামিদের। তবে সম্প্রতি নাজমুলের বিরুদ্ধে ডাক্তার আহমেদ জুবায়ের আদালতে মামলা করলে বর্তমান এডিসি নাজমুলকে বরিশালে ওএসডি করা হয়। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত এডিসি নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরের পর্বে দেখা হবে আরও কিছু অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।